আমাদের আবার দেখা হোক, সেই দেখায় আমাদের অনুভূতিগুলো পরিপূর্ণ হোক, মনের ভাব ঠোঁটে উচ্চারণ হোক। তানমিন রিক্সা দিয়ে বাসায় চলে গেল, মুখে তার মুচকি হাসি। আচ্ছা, তানমিন কি প্রেমে পড়েছে? প্রেমে না পড়লে এমন সব অনুভূতি কেন হচ্ছে? বুকের ধুকপুকানি কেন বেড়ে যাচ্ছে? বারবার তার বলা কথা কানে বাড়ি খাচ্ছে। উফ, তানমিন আর কিছু ভাবলো না। মীরা ও মায়া দুজনে মিলে দুপুরে রান্না করছে। মায়া ভাত ও কয়েক পদের ভর্তা করলো। মীরা গরু মাংসের ঝাল ঝাল তরকারি সাথে ইলিশ মাছ ভেজে নিল। আজ সাইমা বেগমের কিচেনে যাওয়া নিষেধ। মীরা ও মায়া সব করবে। সাইমা বেগমও আর কথা বাড়াননি। তিনি ভালো করেই জানেন আজ তার আর কিচেনে যাওয়া হবে না। অবশ্যই একটু ভালো হলো, ভিন্ন হাতের রান্না খেতে কিন্তু ভালোই লাগে। রান্না শেষ করে মীরা গোসল করে নিল। মাকে খুব বেশি মনে পড়ছে। মীরা মায়ের নম্বরে কল দেয়। বার কয়েক রিং হবার পর কল তুললেন নূপুর বেগম। কি করছিস মা? মাত্র গোসল করে এসেছি। জানো মা, আজ আমি ও মায়া আপু নিজ হাতে সবার জন্য রান্না করেছি। তাহলে আজ সবার প্রশংসায় পঞ্চমুখ থাকবে আমার মেয়ে। মা, তোমাকে ভীষণ মিস করছি। চলে আয়। আসবো মা, তুমিও তো চাইলেই আসতে পারো। আমার আর সময় হয়ে ওঠে না। আচ্ছা শোনো, তুমি আসবে না মায়া আপু শ্বশুরবাড়িতে? মায়া তো তোদের বাসায় যাওয়ার আগে আমার সাথে দেখা করে গেছে। আমাকে বেশ কয়েকবার বলেছে যাওয়ার কথা। আমি তো এখন শিওর কিছু বলতে পারি না। তুমি আসবে, দেখে নিও, তোমারও ভালো লাগবে। তোমার মামনিও বলছিল, দেখি কি করি। আচ্ছা মা, তুমি নিজের খেয়াল রেখো, আর মনে রেখো মীরা লাভস ইউ। নূপুর বেগম হেসে দিলেন। মেয়ে তার সাংসারিক হয়ে উঠেছে, তবে বাচ্চা অভাব এখনো যায়নি। তবে তিনি শান্তি অনুভব করেন, কারণ মেয়ে এখন যার কাছে আছে সেই মীরাকে তার থেকেও বেশি ভালোবাসে। সিমরান গিয়েছিল টিউশন করাতে। টিউশন শেষে হেঁটে হেঁটে বাসায় ফিরছিল। কি একটা অবস্থা! একে তো গরম, তার উপরে আবার একটা রিক্সাও যাবে না। একদম বিরক্তকর অবস্থা। এই বিরক্ত যেন আরো বেড়ে গেল। সিমরানের এবার নিজের চুল নিজে চেনে ছিঁড়তে ইচ্ছে করছে, কান্না করতে মন চাইছে। উফ, কেন যা যেমন হচ্ছে তার সাথে, নাকে কেমন বাজে গন্ধ আসছে। এই তো রাস্তার ফুটপাত ধরে হাঁটছিল সিমরান, ঠিক তখন বিশাল বড় বটগাছ থেকে কাক মামা টাস করে তার উপর পটি করে দিল। তার কাঁধও হাতের দিকে কাক মামার সাদা পটিতে লেপটে গেল। মুহূর্তেই ভেজা কিছু অনুভব করলো সিমরান। মাথা বাঁকিয়ে চোখ দিয়ে তাকাতেই দেখে বমি চলে এলো। সিমরান কোনো রকম ব্যাগ থেকে পানির বোতল বের করে দেখে পানি নেই, না আছে ব্যাগে কোনো রুমাল। সিমরান হাত মুষ্টিবদ্ধ করলো, এ বুঝি কেঁদেই দিবে। ঠিক তখনই তার সামনে কেউ রুমালটা এগিয়ে দিল। খুশিতে মুখটা চিকচিক করলো তার। সিমরান পাশ ফিরে তাকালো, চোখ বড় বড় করে তাকাতেই দেখতে পেল সেই লোক আর কেউ না, পিয়াস। সিমরান বাঁকা চোখে তাকিয়ে ভাবলো রুমাল নিবে কিনা। পিয়াস সিমরানের দিকে তাকিয়ে বলল, কেউ চাইলে আমার রুমাল নিতে পারে। সিমরান কিছুই বলল না। নিবে কি নিবে না সেই ভাবনায় বোধ রইল। পিয়াস বলল, ওকে, না নিতে চাইলে নো প্রবলেম। সিমরান মুহূর্তেই রুমাল নিয়ে নিল। পিয়াস নিজের ব্যাগ থেকে পানির বোতল এগিয়ে দিল। সিমরান রুমাল পানি দিয়ে ভিজিয়ে কোনো রকম পরিষ্কার করে নিল। সিমরান হাঁসফাঁস করে বলল, থ্যাঙ্কস। মা, আপনি থ্যাঙ্কস বলছেন? কেন বলতে পারি না? না মানে আপনি? যাই হোক, আপনি আমাকে সাহায্য করেছেন, সেটার জন্য আমি কৃতজ্ঞ। পিয়াস কিছুই বলল না। সিমরান চুপচাপ হাঁটা ধরলো। পিয়াস তার পিছু পিছু হাঁটতে শুরু করলো। মীরা নিজের রুমে বসে এশার নামাজ পড়ছে। তাশফিক মাত্র রুমে এসেছে। মীরাকে এই অবস্থায় দেখে একটু হাসি ফুটে উঠলো তার ঠোঁটে। আলমারি থেকে টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে গেল। বেশ কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে রুমে এলো। মীরা নামাজ শেষ করে তাশফিকের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। মীরা তাশফিকের ঘড়িটাই জায়গা মতো গুছিয়ে রাখলো। এই যে মীরা এখন বেশ গোছালো হয়ে গেছে, রুম একদম গুছিয়ে রাখে। তাশফিক মীরার কাণ্ড দেখে হেসে উঠল। মীরার হাত টেনে ধরে বেডে বসিয়ে দিল। মীরার মুখে হাসি লেপ্টে আছে, সাথে তাশফিকের মুখেও হাসি লেপ্টে আছে। দুজনেই হয়তো কিছু বলতে চাইছে, যার জন্য দুজনে হয়তো অধীর আগ্রহ নিয়ে একে অপরের জন্য অপেক্ষা করছিল। যাই হোক, এখন হয়তো অপেক্ষা শেষ হবে। দুজন নিজেদের মধ্যকার কথা প্রকাশ করবে একে অপরের কাছে। মীরা তাশফিকের সামনেই নিজের ফোনটা ধরে। ফোনে একটা ভিডিও প্লে করেছে। তাশফিককে সেই ভিডিওটা দেখার জন্য বলে। তাশফিক পুরো ভিডিওটা দেখে মীরার দিকে তাকিয়ে বলে, এই ভিডিও তুমি কোথাও পেয়েছো? মীরা তাশফিকের চোখে চোখ রেখে বলে, আমি জানি আমি এমন জঘন্য কাজ করিনি এবং করার চিন্তা স্বপ্নেও ভাবতে পারিনি। তাই তো আমিও সিমরান সেই ছেলেকে খুঁজে বের করি যে আমাদের খাতা স্যারের কেবিনে দিয়ে এসেছিল।
বহু কষ্টে তার সাথে দেখা করে তাকে জিজ্ঞেস করি যে সে কেন এমন কাজ করলো, কিন্তু সে একদম চুপচাপ ছিল, কোনো কিছুই স্বীকার করেনি। তাকে খুব রিকোয়েস্ট করি যে সে কার কথায় এমন করেছে বা কেন এমন করেছে, কিন্তু সে আমাদের উপেক্ষা করে চলে যায়। আমি হতাশ হই, কি করব, কোথায় যাব? কিন্তু আমার বিশ্বাস ছিল আল্লাহ আমাকে একটা না একটা পথ ঠিকই মিলিয়ে দেবেন, এবং আল্লাহ মিলিয়ে দেন। কালকে রাতে আমার পরিচিত ফার্স্ট ইয়ারের এক মেয়ে আমাকে একটা ভিডিও পাঠায়, আমি খেয়াল করিনি। আজ সকালে উঠে ভিডিও দেখে তো আমি অবাক। ভিডিও যে স্পষ্ট দেখা যাচ্ছে যে আরহান চৌধুরী সেই ছেলেকে টাকা দিচ্ছে এবং পেপারে কী কী লিখতে হবে তাও বলে দিচ্ছে। যেদিন এই ঘটনা হয় ওই দিন মেহিকেই ভিডিও করে, কিন্তু সে সব ক্লাস শেষ করার পূর্বে ভার্সিটি থেকে চলে যায়। এর মাঝে তার বাবা অসুস্থ হয়, তাই তার আর কোনো খেয়াল ছিল না এই বিষয়ে। সে নাকি 2 দিন আগে ভার্সিটি এসেছে এবং সব কিছু শুনেছে। তারপর রাতের বেলা আমায় ভিডিও পাঠিয়েছে এবং সকল বেলা এই ভিডিও দেখেছি। এখন শুধু ভার্সিটি অথরিটির কাছে এই ভিডিও জমা দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার পালা। তোমাকে আমার কোনো কিছু প্রমাণ করতে হবে না, সব কিছু প্রমাণিত হয়ে গেছে। তাশফিকের কথায় মীরা একটু অবাক হয়। তাশফিক মীরার হাত টেনে বারান্দায় নিয়ে আসে। মীরাকে ডিভানের উপর বসিয়ে মীরার দিকে একটা নোটিশ এগিয়ে দেয়। মীরা একটু অবাক হয়, তাশফিকের দিকে তাকিয়ে ভ্রু উঁচু করে। তাশফিক তাকে সেই নোটিশ খুলতে বলে। মীরা নোটিশ খুলে আর পড়তে শুরু করে। মীরা পুরো নোটিশ পড়ে শেষ করে। নোটিশে স্পষ্ট লেখা যে সেই দিনের এত বড় ঘটনার আসল অপরাধী পাওয়া গেছে। তাকে এবং তার সাথে যে ওই কাজে সাহায্য করেছে তাকে শাস্তি দেওয়া হয়েছে। ভার্সিটি কর্তৃপক্ষ মীরাকে ভার্সিটিতে জয়েন করতে বলেছে এবং নির্দোষ মীরাকে কোনো কিছু যাচাই না করেই শাস্তি দেওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করেছে। মীরা তাশফিকের দিকে তাকিয়ে বলল, এইগুলো কিভাবে করেছেন? তাশফিক একটা শ্বাস নেয় আর বলতে শুরু করে, তোমার সাথে ওই ঘটনা হওয়ার পর আমি 2 দিন বেশ চিন্তা করেছি। প্রথম দিকে তো তোমার উপর বেশ চেঁচিয়েছি, কিন্তু সময় থাকতে নিজের ভুল বুঝতে পেরেছি। তারপর এই বিষয় ভেবে কোনো কিছু এক সূত্রে মেলাতে পারিনি। তারপর যে ছেলে তোমাদের পরীক্ষার খাতা স্যারের কেবিনে রেখে এসেছিল, সেই ছেলের সাথে বেশ কষ্ট করে দেখা করি। তাকে খুব বোঝাই, কিন্তু কোনো লাভ হয় না। সে বলে সে নাকি কিছুই করেনি। তারপর বেশ পুরনো এক ম্যাডাম ছিলেন আমাদের সময়, শেফালি ম্যাডাম। তার সাথে আমার বেশ ভালো সম্পর্ক ছিল, তাই তার সাথে পুরো ঘটনা শেয়ার করি। তারপর ম্যাডামের মাধ্যমে সিসিটিভি ফুটেজ দেখার আবেদন জানাই এবং সুযোগ পাই। যেহেতু উপর মহল থেকে পারমিশন লাগবে তাই লেট হলো। তারপর পারমিশন পেয়ে সিসিটিভি ফুটেজ দেখানো হলো। তো ক্লাসরুম থেকে স্যারের কেবিনে যেতে 3টা ক্যামেরা পড়ে। তো প্রথম 2টা ক্যামেরায় কিছু দেখা যায় না। অবশ্য আমি নিজেও শিওর ছিলাম যে এখানে কোনো গন্ডগোল করা হয়নি, কারণ এই 2 ক্যামেরা যেখানে সেখানে স্টুডেন্টদের আনাগোনা থাকে বেশি। তাই 3 নাম্বার ক্যামেরার কাছে যখন যাই তখন দেখা যায় যে 2 নাম্বার ক্যামেরা ক্রস করার পর 2ভাবে স্যারের কেবিনে যাওয়া যায়। এক পাশ দিয়ে গেলে 3 নাম্বার ক্যামেরা পড়ে, কিন্তু অন্য পাশ দিয়ে গেলে কোনো ক্যামেরা পড়ে না। আর সেই জায়গা একটু নির্জন ও স্টুডেন্টদের আনাগোনা বেশি, তাই দেখা যায় সে দ্বিতীয় রাস্তা চুজ করে। সেখানে ক্যামেরা না থাকার পর তো আমি পুরাই হতাশ, কি করব ভেবে পাচ্ছিলাম না, কিন্তু মুহূর্তেই সব ক্লিয়ার হয়ে যায়। মীরা ভ্রুকুচকে বলে, বুঝিয়ে বলুন কিভাবে হয়। তোমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান মিসেস ইয়াসমিন হক তিনি আমাদের কাছে আসেন। তিনি একটা মেমোরি কার্ড এগিয়ে দেন। সেখানে ভিডিও প্লে করলে দেখা যায় সেই ছেলে তোমার খাতায় একটা পেপার রাখছে। তাশফিক এবার নিঃশ্বাস নেয়। মীরা বলে, কিন্তু তিনি এই ভিডিও কোথায় পেয়েছেন? আসলে ইয়াসমিন হকের ছেলে একজন ভিডিওগ্রাফার ও ফটোগ্রাফার। ভার্সিটির একটা নতুন প্রজেক্টের জন্য তাকে পুরো ভার্সিটির ভিডিও ও পিকচার ক্লিক করতে বলা হয়। তো সেদিন যে ওই নির্জন জায়গায় ছিল এবং ভিডিও করছিল, তার ভিডিওতেই পুরো ঘটনা ফুটে ওঠে। সে সেদিনের ঘটনার কিছুই বোঝেনি এবং ভিডিও করার পর ইমার্জেন্সি দেশের বাইরে চলে গিয়েছিল। আসামাত্র নিজের মায়ের মুখে এমন কথা শুনে মেমোরি আমাদের কাছে পাঠানোর ব্যবস্থা করে। মীরা ঠোঁট গোল করে বলে, ও তারপর? তাশফিক মীরার দিকে তাকিয়ে বলে, তারপর আর কি,
সেই ছেলেকে ডাকা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে বলে তাকে এই কাজ করার জন্য মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে। সেই ব্যক্তির নাম জানতে চাইলে বলে সে আর কেউ না, আরহান চৌধুরী। আরহান নিজের দোষ স্বীকারও করেছে। ও সেই মাহিম নামক ছেলেকে 15 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে এবং আরহানকে 1 মাসের জন্য। যদিও আরহানের বিষয়ে বেশি কিছু করা যাবে না, কারণ তার চাচা ভার্সিটির ট্রাস্টি এবং রাজনীতির সাথে জড়িত একজন। কিন্তু তোমার সাথে আরহান এমন কাজ করেছে কেন সেটা জিজ্ঞাসা করতে কিছুই বলল না। তুমি আমায় বলো তো কি হয়েছিল তোমাদের মাঝে? মীরা এই মেহেকের সাথে হওয়া ঘটনা থেকে সবকিছুই খুলে বলে। তাশফিক একটু অবাক হয়। মীরা নিঃশ্বাস ফেলে। মীরা তাশফিকের দিকে তাকিয়ে ঠোঁটে একটা হাসি দিয়ে বলে। থ্যাঙ্কস। বলেই মীরা বারান্দা থেকে চলে যেতে নিলেই তাশফিক মীরার হাত ধরে ফেলে। পেছন থেকে বলে, সরি মীরা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। মীরা মিনমিন করে বলে, ইটস ওকে। ইটস নট ওকে। আবার চোখের দিকে তাকিয়ে কথা বলো মীরা। মীরা কিচ্ছু না বলে না, চোখ তার টলমলো। এটা ঠিক যে তাশফিক তার জন্য এত কিছু করেছে, এটা ভেবে ভালো লাগছে, কিন্তু ওই যে সেদিন তাকে বিশ্বাস করেনি, সেটা ভেবে আরো দ্বিগুণ খারাপ লাগছে। আসলে প্রিয় মানুষ যখন বিশ্বাস না করে তখন খুব খারাপ লাগে, খুব বাজেভাবে সেটা আঘাত আনে মনে। মীরাকে চুপ থাকতে দেখে মীরার হাত টেনে মীরাকে জড়িয়ে ধরে তাশফিক। মীরার চোখের পাতায় চুমু খায়, মীরার কপালে চুমু খেয়ে বলে, আমি খুব বেশি সরি মীরা, আমি খুব বেশি সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আই সোয়ার আমি আর এমন ভুল করব না। প্লিজ মীরা, প্লিজ। মীরা মিনমিন করে বলে, অতীত নিয়ে কথা না বলাই উত্তম। আর আপনার প্রতি আমার কোনো রাগও নেই, আর না আছে কোনো অভিমান। তাহলে চোখে চোখ রেখে কেন কথা বলছো না? এমনি। আর কিছু বলার সুযোগ পায় না মীরা। মীরার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় তাশফিক। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, সরি বউ, এবারের মতো প্লিজ মাফ করে দাও, আমি খুব বেশি সরি। বলেই কানে ধরে উঠবস করতে থাকে তাশফিক। মীরা হেসে ওঠে। তাশফিক বউকে জড়িয়ে ধরে। মীরা মিনমিন করে বলে, এই লাস্টবার, আর এমন হলে কিন্তু। ন্যাড়া বেলতলায় একবার যাই। মীরা হেসে ওঠে। তাশফিক মীরাকে শক্ত করে জড়িয়ে ধরে, মনে মনে প্রতিজ্ঞা করে এমন ভুল না করার জন্য। ঘড়ির কাঁটা তখন জানান দিচ্ছে যে 12টা বেজে 20 মিনিট। তারমিন এতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল, সবেই রুমে এলো। ঠোঁটে তার মুচকি হাসি। তারমিন নিজের ব্যাগ থেকে ওই চিঠিটা বের করলো। বেডসেট টেবিলের উপর ফ্লাওয়ার ভাসে ভিজিয়ে রাখা গোলাপগুলো যত্নে ছুঁয়ে দিল। বেডে বসে আধশোয়া হয়ে বসে চিঠির খামে চুমু খেল। হাত কেমন কাঁপছে, বুকের ভেতর ধুকপুক করছে। তারমিন চিঠিটা করলো, পড়তে শুরু করলো। প্রিয় মিষ্টি হাসির অধিকারিণী, তারমিন ভ্রু কুচকে ফেললো। এটা আবার কেমন সম্বোধন, তবে একটু অন্যরকম। তারমিন আবারও পড়া শুরু করলো। আমি জানি এই যে এখন এই সম্বোধন আপনার কাছে একটু অন্যরকম লাগছে, তাই না? লাগার কথা বটে, তবু আপনাকে এই নামে সম্বোধন করার লোভ সামলে উঠতে পারিনি, তাই তো আপনার পারমিশন ছাড়া আপনাকে এইভাবে সম্বোধন করেছি। আপনি কি মাইন্ড করলেন? অবশ্য মাইন্ড করলে এভাবে মুচকি হাসতেন না। তারমিন থমকালো, ঠোঁটের হাসি চওড়া হলো। আবার পড়তে শুরু করলো। জানেন, আমি চিঠি লিখতে বেশ কাঁচা। জীবনে প্রথম এভাবে চিঠি লিখছি, মনের অনুভূতি এভাবে প্রকাশ করছি। জানেন, চিঠি লেখার মধ্যে সহজে নিজের অনুভূতিগুলো নিজের মতো করে তুলে ধরা যায় এবং অপরপক্ষ সেই অনুভূতি অনুভবও করতে পারে। জানেন, জীবনে প্রেম করি নাই বললে ভুল হবে। একজনের সাথে সম্পর্ক ছিল, কিন্তু সেটা টিকেনি। পরে আর কারোর সাথে সম্পর্ক করার ইচ্ছেই জন্মায়নি। তবে জানেন, সেদিন যখন শপিং মলে আপনাকে দেখেছি তখন মনে এক অন্যরকম অনুভূতি হলো। গভীর রাতে আপনার সাথে জড়িত সুপ্ত অনুভূতিগুলো আমার কাছে বায়না করলো আপনাকে এক নজর দেখার। আমি তৃষ্ণার্ত নয়নে আকাশের দিকে এক পলক তাকিয়ে চোখ বন্ধ করলাম। চোখের সামনে ভেসে উঠলো আপনার সেই মিষ্টি হাসি মাখা মুখখানা। আবার কিছু একটা অনুভব করলাম আমি। দমকা হাওয়ার জোরে শরীরের লোমকূপগুলো শিউরে উঠল। সেই রাত নির্ঘুম কাটলো। অতঃপর বেশ কষ্টে আপনার নাম্বার পেলাম। আপনার কণ্ঠ শুনে আরেক দফায় বুকে শীতলতা অনুভব করলাম। আপনার কণ্ঠে মনোমস্তিষ্কে যেন আসার হলো। বুক চিরে তখন একটা কথাই বের হলো, ভালোবেসে ফেলেছিস তুই। বাজেভাবে ভালোবাসা নামক যন্ত্রণায় ফেঁসে গেছিস, যে যন্ত্রণা একমাত্র সেই মিষ্ট হাসির অধিকারিণী লাঘব করতে পারবে। তারমিন হেসে উঠল, আবারও পড়তে শুরু করলো। আমি জানি না কিভাবে কেমন করে আপনি নামক বেড়াজালে আমি আটকে গেছি। আমি এটাও জানি না
আপনি নামক মাদকতায় আমি কি করে বোধ হলাম। আমি সেই সাথে এটাও জানি না কি করে আপনার মিষ্টি হাসি আমার সত্তাকে নাড়িয়ে তুলল। শুধু এতটুকু জানি, আপনার মাঝে আমি ফেঁসে গেছি, আপনার মাঝে নিজেকে হারিয়েছি এবং আপনাকে আমার জীবনে কঠিন থেকে কঠিন মুহূর্তে পাশে চাই। আমি জানি আপনি একটু অবাক হলেন যে কেন আমি কঠিন মুহূর্তে বলেছি, কারণ জীবনে কঠিন মুহূর্তে সব মানুষ পাশে থাকে না, কেবল কাছের মানুষগুলোই পাশে থাকে। তাই আপনাকেও আমার পাশে চাই, ঠিক কাছেরও প্রিয় মানুষ হিসেবে। হবেন কি আমার জীবনে চলার পথে সেই কঠিন মুহূর্তের সঙ্গিনী? তারমিন হেসে ওঠে। বুকের ভেতর কেমন তোলপাড় চলছে, হাত কাঁপছে ভীষণ করে, কেমন সব অনুভূতি হচ্ছে। তারমিনের ভাবনার মাঝে রিংটা বেজে ওঠে। সেই নাম্বার দেখা যাচ্ছে। তারমিন কল রিসিভ করলো না। কল রিসিভ করার কেমন যেন সাহস হচ্ছে না। বার কয়েক রিং বেজে বন্ধ হয়ে গেল। আবার মেসেজ এলো। তারমিন ফোন হাতে নিল, স্পষ্ট দেখতে পেল। আপনার কণ্ঠ শোনার জন্য মরিয়া হয়ে উঠেছে এই মন, একটাবার কল রিসিভ করুন, করবেন কি? এবার যেন মুহূর্তে রিং বেজে উঠল। তারমিন পা চালিয়ে বারান্দায় চলে গেল। কল রিসিভ করলো। ওপাশ থেকে শুনতে পেল। আপনি বড্ড পাষাণ, কেমন করে এত অপেক্ষা করালেন আমায়? তারমিন কিছু বলে না। ওপাশ থেকে আরহান বলে, আমি জানি আপনি চিঠি পড়ছেন, আমি এটাও বুঝতে পারছি আপনি লজ্জা পাচ্ছেন, তাই বেশি কথা বলবো না, শুধু আমার শেষের প্রশ্নের উত্তর চাইবো। তারমিন জিভ দিয়ে ঠোঁট ভেজায়। আরহান বলে, হবেন কি আমার ঘরের রানী? হবেন কি আমার অর্ধাঙ্গিনী? আমি সরি বলছি মীরা, আমাকে মাফ করে দাও। আজ ভার্সিটিতে এসেছে মীরা। মন মেজে দুটোই বেশ ফুরফুরে তার। সিমরানও আছে তার পাশে। দু বান্ধবী একসাথে ভার্সিটির মেন গেট দিয়ে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তখন কারো কণ্ঠ শুনে মীরা থমকে যায়। সিমরান ও মীরা একে অপরের দিকে তাকিয়ে থাকে। মীরা সেই মানুষের কণ্ঠ চিনতে ভুল হয় না। মীরা পেছনে ফিরে তাকায়। আরহান ও তার সাথীগুলো সব একসাথে দাঁড়িয়ে আছে। এই উক্তিটিও আরহান করেছে। মীরার চোখে মুখে বিরক্তিভাব ফুটে ওঠে, ভ্রু কুঁচকে ফেলে। আরহানের কথার তোয়াক্কা করে না সে। মীরা হাঁটা ধরে। আবারও পেছন থেকে শুনতে পায়, আমি খুব বেশি সরি মীরা, আমি জানি আমি খুব বেশি বাজে একটা কাজ করেছি এবং সেই কাজ ক্ষমা করার যোগ্য না, তবে মীরা আমি মন থেকে তোমায় সরি বলছি। মীরা এবার থমকে দাঁড়ালো। আরহানের কাছাকাছি এগিয়ে এলো। মীরা বলল, জানেন, সত্য কখনো লুকিয়ে থাকে না। সত্য একদিন একদিন প্রকাশ পাবেই। আপনি যা করেছেন সেই বিষয়ে আমার বলার কিছুই নেই। আর রইল ক্ষমা করার বিষয়। সে আমি আপনাকে ক্ষমা করতে পারবো কিনা তাও জানি না, তবে আপনার এই কর্মকাণ্ড আমার আজীবন মনে থাকবে। আমি চাইলেও ভুলতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, আমি আপনাকে মাফ করে দেই না না দেই তার কিছু যায় আসে না। কারণ যখন সবার সামনে আমার সম্মানহানি হলো, আমার উপর প্রশ্ন তোলা হলো, সেই সময়টা তো আর ফিরে আসবে না। না সেই সময় আসবে যখন আমাকে কিছু বলার সুযোগ দেওয়া হয়নি। সবচেয়ে বড় কথা, আপনি চাইলেও আমার সেই সময় ফেরত দিতে পারবেন না। আমার হারানো সম্মান ফিরিয়ে দিতে পারবেন না। আরহান ও তার সাথীগুলো আজ চুপ হয়ে আছে। কি বলবে তারা? তাদেরকে আদৌ কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই। মীরা আবারও বলা শুরু করলো, আজ সেই ভিডিওতে ধরা পড়েছে বিষয়টা। তা না হলে তো আপনি কখনো নিজের ভুল স্বীকার করতেন না। আমি তা ভালো করেই জানি। আজীবন আমি সবার কাছে দোষী থেকে যেতাম, তাও আবার বিনা দোষ করে। সবাই একটা ভুল ধারণা পোষণ করতো আমার বিষয়ে। জানেন কি, উপরে যে একজন আছেন তিনি ন্যায় বিচারক। আর আমাদের মতো মানুষদের আপনাদের মতো মানুষদের আমার খুব ভালো করেই চেনা আছে, যারা শুধু টাকার জোরে নিচু থেকে নিচু কাজও মানুষের ক্ষতি করতে একবারও ভাববে না। নিজে যা ভালো মনে করে তাই করে। আর একটা কথা, আমি বলেছিলাম না আপনাকে যে চোরের 10 দিন সাধুর একদিন? এই কয়েকদিন আপনার ছিল, আজ আমার দিন। বলেই মীরা হাঁটা ধরলো। আরহান পেছন থেকে বলল, মীরা তুমি সেদিন। মীরা পেছনের দিকে তাকিয়ে বলল, কি বলবেন আপনি? সেদিন আপনার আম্মুকে বাসায় পৌঁছে দিয়েছি সেই ব্যাপারে? আসলে শুনুন, সেদিন আপনার মা কেন, অন্য কেউ থাকলেও আমি সেই কাজই করতাম। তাই সেই কথা তুলে আমাকে লজ্জা দিবেন না। বলেই মীরা হনহন করে হেঁটে ভার্সিটির ভেতর চলে গেল। আরহান বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। মীরা, তাশফিক ও তারমিন একসাথে বেরিয়েছে। একটু আগে ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে খাবার খাচ্ছিল মীরা। খাবার শেষে নিজের রুমে যেয়ে দেখলো তাশফিক ল্যাপটপ নিয়ে কাজ করছে। আজ তাশফিক অফিসে যায়নি, বাসায় বসেই কাজ করছে সে।
মীরা যেই না ধূপ করে ঘুমোতে যাবে ঠিক তখনই তাসফিক বলে ওঠে। তাড়াতাড়ি তৈরি হও। মীরা ভ্রুকুচকে বলল। কেন? তাসফিক মীরার দিকে তাকিয়ে বলল। এত প্রশ্ন কেন? আগে বলুন কোথায় যাবেন। তুমি তৈরি হও, যেখানেই যাই না কেন গেলেই দেখতে পাবে। আচ্ছা, তামরিনকেও বলি রেডি হতে। হুম। বলেই মীরা বেরিয়ে গেল। আগে তো তারমিনের সাথে খুব বেশি ঘোরাঘুরি করত, এখন হঠাৎ তাকে রেখে তাসফিকের সাথে যাওয়া কেমন দেখায়। যদিও সব মেয়ে চায় স্বামীর সাথে আলাদা সময় কাটাতে, একা ঘুরে বেড়াতে, তবে মীরা চায় তাদের সাথে তারমিনও যাবে। এমনটা নয় যে মীরা তাসফিকের সাথে একা ঘুরতে চায় না, কিন্তু তারমিনকে না নিলে খারাপ দেখায়। মীরা ও তাসফিক একসাথে থাকলে হয়তো বহুত দিন পাবে একসাথে ঘোরার সময়, তাই আজ তারমিন সাথে গেলে কোনো সমস্যা নেই। আর তাসফিকের সাথে তার সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত, তাই তাসফিকের সাথে চাইলেই একান্ত ঘুরতে পারবে মীরা। মীরা তারমিনকে বলে নিজের রুমে চলে এলো। তাসফিক নেই। ভাবলো যে শাড়ি পরবে কি না, কিন্তু তার এত এত ভালো শাড়িও নেই। আছে বেশ কয়েকটা, তবে সেগুলো মীরার মন চাইছে না। কিন্তু মুহূর্তেই মনে হলো সেদিন শপিং করার সময় সাবা বেগম তাকে একটা বাসন্তী রঙের শাড়ি কিনে দিয়েছেন। মীরা আলমারি খুলে বাসন্তী রঙের একটা শাড়ি বের করলো। মীরার ঠোঁটে হাসি ফুটে উঠল। মীরা দ্রুত ফ্রেশ হয়ে এসে শাড়ি পরে নিল। আজ একটু সাজবে সে। মীরা ড্রেসিং টেবিলের সামনে বসলো। ঠোঁটে নোট কালার লিপস্টিক, চোখে কাজল, ফোলা গালগুলোতে একটু ব্লাশন, কানে ছোট্ট একটা স্বর্ণের বিল্লি, হাতে লাল রঙের রেশমি ছুরি। চুলগুলো প্রথমে খোলাই রাখলো, কিন্তু না, বেশ অস্বস্তি হচ্ছে। মীরা চুলগুলো খোপা করে নিল। মীরা সাজ শেষ হতেই তাসফিক রুমে এলো। চোখ আপনা আপনি চলে গেল ড্রেসিং টেবিলের সামনে বসে থাকা মীরার দিকে। যত দিন যাচ্ছে সে যেন মীরার সাথে আটকে যাচ্ছে, যত দিন যাচ্ছে সে যেন মীরার মাঝে আটকে যাচ্ছে। মেয়েটাকে কি সুন্দর লাগছে। খুব করে বেহায়া হয়ে মীরাকে দেখতে মন চাচ্ছে। আমাকে কেমন লাগছে? তাসফিকের দিকে তাকিয়ে বলে মীরা। তাসফিক আনমনেই বলে ওঠে। তেজস্ক্রিয় সূর্যের আলো, যার উত্তাপে আমি গলে যাচ্ছি। মীরা চোখ তুলে তাকালো। তাসফিক এখনো তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার তাকানো স্থায়ী হয় না। তাসফিক নিজের মাঝে ফিরে এলো। দ্রুত পায়ে ওয়াশরুমে চলে গেল। মীরা সেদিকে এক পলক তাকিয়ে বিড়বিড় করলো। সবে তো শুরু, এখন তো গলে যাচ্ছেন। কিছুদিন যেতে দিন, সূর্যের উত্তাপ আপনার ভেতর শুকিয়ে যাবে। ভেতর পূর্বে আপনার সূর্যের উত্তাপে, এবং সেই সময়ে সেই আমি উত্তাপে ঝলসে যাওয়া আপনার হৃদয়ে প্রলেপের কাজ করব। তাসফিক ফ্রেশ হয়ে শুভ্র রঙের পাঞ্জাবি পরে নিল। চুলগুলো সেট করে পাশে তাকাতেই দেখতে পেল মীরা শাড়ির কুচি ঠিক করছে। তাসফিক বলল। কোনো সমস্যা? কুচিগুলো একটু ধরবেন, বারবার ঠিক করার পরেও নিচ দিয়ে নষ্ট করে যাচ্ছে। তাসফিক মীরার দিকে এগিয়ে গেল, কুচিগুলো ধরলো। মীরা সুন্দর মতো শাড়ি পরে নিল। মীরা ড্রেসিং টেবিলের সামনে যেয়ে নিজেকে পর্যবেক্ষণ করলো। একদম ঠিক লাগছে, কিন্তু মুহূর্তেই তাসফিককে নিজের পিছে অনুভব করলো। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাসফিক ঝুঁকে মীরার কপালে টিপটা পরিয়ে দিল। মীরা একটু অবাক হলো, তাসফিকের দিকে তাকিয়ে রইল। এবার আরো অবাক হলো, তাসফিক মীরার কোমর জড়িয়ে মীরাকে নিজের কাছে টেনে নিল। মীরা কিছু বলতে নিলে মীরার ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিল। মীরা ঢোক গিলল, শ্বাস প্রশ্বাস ঘন হলো। মীরার ঠোঁটের মাঝে ঠোঁট গুজে দিল তাসফিক। মীরা আবেশে চোখ দুটো বন্ধ করে নিল। বেশ কিছুক্ষণ পর তারমিনের ডাকে তাসফিকের ঘোর ভাঙল। মীরাকে ছেড়ে দিয়ে তাসফিক বলল। সরি বউ, তোমাকে চুমু খাওয়ার লোভ সামলে উঠতে পারিনি। তাসফিকের কথা শেষ না হতেই মীরা রুম থেকে বের হতে নিলে পেছন থেকে তাসফিক মীরার হাত টেনে ধরলো। বলল, তুমি এভাবে যাবে নিচে? না মানে এমন লিপস্টিকে লেপটে যাওয়া ঠোঁট নিয়ে? তখন তো সবাই বুঝে যাবে যে তুমি আমাকে চুমু খেয়েছো। মীরা চোখ ছোট ছোট করলো। সে নাকি চুমু খেয়েছে? কেমন মিথ্যে কথা বলছে এলো। মীরা বলল, আমি চুমু দিয়েছি। মিথ্যা বলছেন আপনি। কেন, খাও না বুঝি? তবে আমার সাথে রেসপন্স করেছে কে? মীরা লজ্জায় লাল হয়ে গেল। তাসফিক বাঁকা হাসলো। তাদের রুমের দরজা নক করলো তারমিন। মীরা দ্রুত ঠোঁট মুছে নিল। তাসফিক রুমের দরজা খুলতেই তারমিন রুমে প্রবেশ করে বলে, আমি সেই কখন থেকে রেডি হয়ে আছি, তোমাদের রেডি হওয়া হয়নি? তাসফিক মীরার দিকে তাকিয়ে বলে, আমিও তো সেই কখন রেডি হয়ে গেছি, কিন্তু তোর ভাবি এক বিশেষ কাজ করছিল। তার সেই বিশেষ কাজ পূর্ণ করার জন্য সে আমাকেও রুম থেকে বের হতে দেয়নি। তারমিন ভ্রুকুচকে বলে,
কি কাজ? তাসফিক মীরার দিকে তাকিয়ে বলে। তোর ভাবিকেই জিজ্ঞাসা কর। বলে চোখে টিপ্পনি কেটে চলে গেল তাসফিক। মীরা মনে মনে হাজারো বকা দিল তাসফিককে। কেমন বজ্জাত লোক রে বাবা, কিভাবে তাকে জব্দ করলো, কেমন করে ফাঁসিয়ে গেল মীরাকে। বেশ কিছুক্ষণ হয়েছে যে মীরা, তাসফিক ও তারমিন একসাথে বের হয়েছে। মূলত আজ তারা গিয়েছে বইমেলায়। বেশ কিছুদিন যাবৎ তাসফিক ভাবছিল যে বইমেলায় যাবে, এবং মীরাও বলেছিল যে সে নাকি বইমেলায় যেতে চাচ্ছে, কিন্তু তাসফিক সময় করতে পারছিল না। তাই আজ কাজ কম থাকায় ঠিক করেছে আজ যাবে। তিনজন মিলে মেলায় প্রবেশ করলো। ভিন্ন বয়সের ভিন্ন বর্ণের মানুষের উপস্থিতি রয়েছে এই জায়গায়। অন্যরকম এক পরিবেশ তৈরি হয়েছে। প্রথমেই মেলার গেট দিয়ে প্রবেশ করতেই মীরা ও তারমিন দুজনেই তাদের পছন্দের বেলি ফুল কিনে হাতে পরে নিল। তারপর চলে গেল নবকথন প্রকাশনীতে। মীরা তার উইলস্টনের বই চেনা সুর অচেনা রং কিনে নিল। তারপর পুরো মেলা ঘুরে দেখতে শুরু করলো। এবার ঘুরতে ঘুরতে তারমিন ও মীরা বাংলা একাডেমির স্টলের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। পাশেই তাসফিক স্টলের সামনে দাঁড়িয়ে কিছু বই দেখছে। তবে মীরা এবার ছবি তুলতে তুলতে পাশাতে তাকাতেই দেখতে পায় তাসফিক এক মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। এই তো কিছুক্ষণ আগে মেয়েটা তার পাশ কাটিয়ে গেল স্টলের সামনে, কিন্তু স্টলের সামনে বই হাতে নিতেই সেই মেয়ের হাত থেকে বই পড়ে গেল। তাসফিক পাশে ছিল বলেই তাসফিক ভদ্রতার খাতিরে বইটা তুলে দিল। মেয়েটা তার 32 পাটি দাঁত বের করে হাসলো। মীরার ভীষণ রাগ হলো। মেয়েটা মনে হচ্ছে চোখ দিয়ে তাসফিককে গিলে খাচ্ছে, আবার হেসে কি যেন বলছে। তাসফিকও হেসেই যাচ্ছে। এই তো কিছুক্ষণ আগেও মীরা তাসফিকের সাথে ছবি তুলতে চেয়েছিল, কিন্তু তাসফিকের ছবি তোলা পছন্দ নয়, তাও অকপটে বলে দিয়েছে। মীরাও মুখ গোমরা করে তারমিনের সাথেই ছবি তুলছিল। মীরা এবার ছবি তোলা বাদ দিয়ে দ্রুত পায়ে তাসফিকের দিকে এগিয়ে এলো। মীরা দাঁত কিরমির করলো, মুখে স্পষ্ট রাগের ভাব দেখা যাচ্ছে। মীরা দাঁতে দাঁত চেপে বলল, আপনি এখানেই থাকবেন নাকি সামনের দিকে যাবেন? অবশ্য আপনি এখানে থাকতে চাইলে থাকতে পারেন, আমি যাচ্ছি। বলেই মীরা চলে গেল। তাসফিক হতভম্ব হলো, কি বলবে ভেবে পেল না। অবশ্য কিছু বলার সুযোগও দিল না মীরা। মীরা হন হন করে হেঁটে চলে গেল। তাসফিক সেই মেয়ের সাথে কথা বলে বিদায় নিয়ে হাঁটা ধরলো। তারমিনের দিকে তাকিয়ে দেখতে পেল সে মিটিমিটি হাসছে। মীরা আগে আগে হাঁটছে, পাশেই তারমিন, পেছনের দিকটায় তাসফিক। ভাইয়া, আমার যেতে হবে। আমার ফ্রেন্ডদের বাসায় একটু ইম্পর্টেন্ট কাজ আছে, তোমরা ঘুরো, আমি যাই। তাসফিক বুঝতে পারলো বোন তাদের প্রাইভেসি দিতে চাচ্ছে। তাসফিক মীরার দিকে তাকিয়ে একটা হাসি দিল। মীরার গা জ্বলে উঠল। মীরাও তারমিনের চাল বুঝতে পেরে বলল, আজ যাওয়া লাগবে না। তারমিন মীরার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, আজ যেতে হবে মীরা আপু, তোরা ঘুর। তাসফিক বলল, তুই যেতে পারবি একা? তুই যেতে পারলে আমার সমস্যা নেই। হুম ড্রাইভার আঙ্কেলকে ফোন দিয়েছি। আচ্ছা ঠিক আছে। তারমিন মীরার পাশ কাটিয়ে যাওয়ার আগে তাসফিককে ফিসফিস করে বলল, বউ তোমার বেজায় রেগে আছে, বউকে সামলাও এবার। তাসফিক কিছু বলল না। তারমিন চলে গেল। মীরা নিজের মতো হাঁটতে লাগলো। কথা বলবে না সে। তখন কত করে বলল আসেন না কয়েকটা পিক তুলি, কিন্তু না, তুললো না। তার নাকি পিক তুলতে ভালো লাগে না। উল্টো একটা ঝাড়ি দিল, কিন্তু সেই মেয়ের সাথে কেমন করে হেসে হেসে কথা বলছিল। মীরা মনে মনে পণ করলো যে কোনো কথাই বলবে না সে, কিন্তু মীরার এই পণ যেন মুহূর্তেই ভেঙে গেল। মীরার হাতের মুঠো নিজের হাতের মুঠোয় নিল তার প্রিয় পুরুষ। আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজে দিল। মীরার হাত শক্ত করে ধরলো তাসফিক। মীরা তরাক করে তাসফিকের দিকে তাকালো। দুজনের চোখাচোখি হলো, কিন্তু মীরা দৃষ্টির মুহূর্তেই ঘুরিয়ে নিল। তাসফিক বলল, বউ কি রাগ করেছে? মীরা কিছুই বলল না। তাসফিক ঠোঁট কামড়ে হাসলো। মীরার দিকে তাকিয়ে বলল, বউ রাগ করলে আমি কোথায় যাব? বউ কি আমার সাথে একটুও কথা বলবে না? মীরা এদিক সেদিক তাকিয়ে হাঁটতে লাগলো, যেন সে তাসফিকের কোনো কথাই শুনতে পাচ্ছে না। তাসফিক বলল, বউ রাগ করলো কোন বিষয় নিয়ে? ছবি না তোলাই নাকি সেই মেয়ের সাথে কথা বলায়? মীরা এবার কিছু বলল না। তাসফিকের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে নিল। তাসফিক বলল, আর ইউ জেলাস মীরা? মীরা বলল, নো নো, আই থিঙ্ক ইউ আর জেলাস। ইউ আর থিঙ্কিং রং। আই ডোন্ট থিঙ্ক সো। মীরা এবার চোখ ছোট ছোট করে বলল। আপনার সাথে আমি কথাই বলবো না। বলেই মীরা হাত ছাড়ানোর চেষ্টা করলো।
কিন্তু তাশফিক আরো জোরে হাত ধরলো। মীরার দিকে তাকিয়ে বলল, আমি তো তোমার সাথে কথা বলবো। আপনি খুব খারাপ। আমি খারাপ হলেও শুধু একজনের এবং শুধু আমার বউয়ের।